গ্রামারলার্নের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামারলার্নের আজকের ভিডিওর বিষয়বস্তু মোডাল অক্সিলিয়ারিজ। মোডাল অক্সিলিয়ারি অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। মোডাল অক্সিলিয়ারি একটি সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি কথার অর্থটা কি? অক্সিলিয়ারি কথার অর্থটা হচ্ছে সাহায্যকারী। তো আমাদের ভার্বের যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা জানি কি প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এইগুলো থাকে, আর অক্সিলিয়ারি ভার্বের মধ্যে থাকে এইগুলো উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, হ্যাভ টু, আর থাকে নিড, ডেয়ার আর ইউজ টু। তো এই লাস্টের যে তিনটে, এই নিড, ডেয়ার আর ইউজ টু, এগুলোকে বলা হয় সেমি মোডাল। সেমি মোডাল অর্থাৎ অর্ধ মোডাল। মানে এটা মোডাল, কখনো কখনো মোডাল ভার্ব হিসেবে মেন ভার্বের আগে বসে, আবার কখনো কখনো নিজেরাই মেন ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ দুটো কাজই করে বলে একে সেমি মোডাল বলা হচ্ছে। অর্ধেক মোডাল, কারণ আরও অর্ধেক সে মেন ভার্ব হিসেবেও, প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে। তো প্রিন্সিপাল অক্সিলিয়ারি আর মোডাল অক্সিলিয়ারি, তো এই প্রিন্সিপাল অক্সিলিয়ারিগুলো বললাম, আর মোডাল অক্সিলিয়ারি হলো এগুলো, আর এই তিনটে সেমি মোডাল, এবং এটা মোডাল অক্সিলিয়ারি। তো প্রথমে আসছি যে সংজ্ঞায়, অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি কাকে বলে। মোডাল অক্সিলিয়ারি বিশেষত, কারণ অক্সিলিয়ারি তো দু রকমের, প্রিন্সিপাল অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারি। তাহলে মোডাল অক্সিলিয়ারিটা আলাদা কিসে? কারণ এটা তো মেন ভার্বকে সাহায্য করে, সেও তো প্রিন্সিপাল অক্সিলিয়ারি অর্থাৎ ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব এরাও সাহায্য করে, আবার অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারিও সাহায্য করে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো এই ভার্বগুলো বক্তার মনোভাবকে জোর দেয়। বক্তার মনোভাব, অ্যাটিটিউড বা মুড, বক্তার মুডকে জোর দেয়। অর্থাৎ বক্তা কি মুড প্রকাশ করছে তার বাক্যের মাধ্যমে, অর্থাৎ ভার্বের মাধ্যমে। তো সেই মুড থেকে মোডাল কথাটা এসছে, এমওডিই, মুড মানে ভাব বা অ্যাটিটিউড, ঠিক আছে? সেখান থেকে এসছে মোডাল, অর্থাৎ বক্তা কোনো কাজে কাজ করছে, সাবজেক্ট যে কাজ করছে সে কাজের উপর সে কেমনভাবে জোর দিচ্ছে, না সে তার মাধ্যমে সে মনের ভাব কীভাবে প্রকাশ করছে, ঠিক আছে, সেইগুলোকে প্রকাশ করে এই মোডাল ভার্ব। সেই জন্যে এগুলোকে মুড থেকে এসেছে বলেই তাকে বলা হয় মোডাল। মুড থেকে মোডাল, অ্যাডজেক্টিভ ফর্ম করা হয়েছে, মুড থেকে মোডাল। তো সেই জন্য সংজ্ঞায় বলেছি, যেসব সাহায্যকারী ক্রিয়া বাক্যে মূল ভার্বের উপরে কর্তার মনোভাবকে প্রকাশ করে, ব্র্যাকেটে অ্যাটিটিউড বা মোড, এই মোড থেকে মোডাল, তাকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারির সংখ্যা কটা? 14টা। বলেই দিলাম, এই 14টা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এবারে আমরা এক এক করে 14টা মোডালের ব্যবহারগুলো জানব। মোডালের ব্যবহার জানাটা খুবই জরুরি মোডাল ভার্বের, কারণ এই মোডাল ভার্ব শুধুমাত্র লিখিত ইংরেজির জন্য নয়, কথ্য ইংলিশ অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ মোডালের ব্যবহারগুলো জানলে আমরা কথ্য ইংলিশ বা স্পোকেন ইংলিশে আমাদের কিন্তু খুবই সুবিধা হবে। স্পোকেন ইংলিশে মোডালের ব্যবহার সবচেয়ে বেশি। তো শুরু করছি প্রথমে উইলের ব্যবহার দিয়ে। উইল আমরা মোটামুটি 4টে কাজে আমরা ব্যবহার করতে পারি। প্রথমত ভবিষ্যৎকাল বোঝাতে, অর্থাৎ ফিউচার টেন্সে উইল ব্যবহৃত হয়, এটা আমরা টেন্স শিখতে গিয়ে জেনেছি। ফিউচার ইনডেফিনাইট টেন্সে, বিশেষ করে ফিউচার ইনডেফিনাইট টেন্সে উইল ব্যবহৃত হয়। যেমন উদাহরণ বলছে, হি উইল মিট মি নেক্সট উইক, সে আমার সঙ্গে আগামী সপ্তাহে মিট করবে, অর্থাৎ সাক্ষাৎ করবে। এখানে উইল ব্যবহার করা হয় কোথায়? সাধারণত সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়। তবে কোনো কাজ জোর দিয়ে বোঝাতে, 2 নম্বর পয়েন্ট বলছে দৃঢ় সংকল্প বা জোর দিয়ে বোঝাতে। যখন কোনো কাজ জোর দিয়ে বোঝানো হবে, তখন ওই যে বললাম ফার্স্ট পার্সনে শ্যাল ব্যবহৃত হয়, সেটা উল্টে যাবে, অর্থাৎ ফার্স্ট পার্সনে উইল ব্যবহার বসবে এবং সেকেন্ড ও থার্ড পার্সনে শ্যাল বসবে। যেমন এখানে আই এর পরে শ্যাল বসার কথা, আই উইল সি টু দ্য লাস্ট, আমি এর শেষ দেখে ছাড়বো বা শেষ পর্যন্ত দেখব, অর্থাৎ এটা সে জোর দিয়ে প্রকাশ করছে, কর্তা মনের ভাবটা এখানে তার দৃঢ় সংকল্প বোঝাচ্ছে, তাই শ্যালের জায়গায় হয়ে গেল উইল। 3 নম্বর পয়েন্টে বলছে অভ্যাস বোঝাতে। কোনো কাজ প্রতিদিন অভ্যাস করে, এক্ষেত্রে আমরা ইউজ টু করবো না, কারণ ইউজ টুটা পাস্ট টেন্স সূচক। তাহলে কোনো কাজ সে প্রতিদিন করে, সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করতে পারি, অথবা মোডাল ভার্ব ব্যবহার করতে পারি উইল। যেমন শি উইল সিট ফর আওয়ার্স ওয়াচিং টিভি অনলি, সে
বসে বসে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র টিভি দেখবে, শুধুমাত্র টিভি দেখবে। অর্থাৎ কারো সম্পর্কে বলা হচ্ছে যে বক্তা বলছে অন্য কারো সম্পর্কে, কোনো মহিলার সম্পর্কে, যে সে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বসে টিভি দেখে। এবার সেইটা বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে উইল, যেটা দিয়ে তার অভ্যাসটাকে বোঝানো হচ্ছে। তাহলে সেই জন্যে এখানে আমরা উইল ব্যবহার করেছি। আর সবশেষে রয়েছে নিমন্ত্রণ বা অনুরোধ। এটা স্পোকেন ইংলিশে খুব জরুরি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যখন পোলাইটলি কাউকে কোনো ইনভিটেশন দেব বা কাউকে কোনো অনুরোধ, কারোর কাছে কোনো অনুরোধ রাখবো, তখন আমরা এভাবে রাখতে পারি, উইল ইউ ডাইন উইথ মি, উইল ইউ ডাইন উইথ আস। ডাইন মানে খাওয়া, তো আমাদের সঙ্গে কি তুমি বা আপনি খাবেন? সেই জন্য এখানে উইল ব্যবহার করছি নিমন্ত্রণ বা অনুরোধ করতে। এটা ছিল নিমন্ত্রণ বা ইনভিটেশন। পরেরটা হচ্ছে অনুরোধ, উইল ইউ পোস্ট দ্য লেটার ফর মি, আমার হয়ে চিঠিটা কি আপনি পোস্ট করে দিতে পারবেন? পোলাইট রিকোয়েস্ট আমরা উইল ব্যবহার করছি। আরও পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে শুধু উইল না, আরও অনেক কিছু ব্যবহার করা যায়, কুড ব্যবহার করা যায়, হ্যাঁ, শ্যালও ব্যবহার করা যায়। তো সেগুলো কমন। এই নিমন্ত্রণ এবং অনুরোধ ব্যাপারটা, এই পয়েন্টটা কিন্তু, এই পয়েন্টটার ক্ষেত্রে অনেকগুলো মোডাল রয়েছে, সেগুলো আমরা পরে পরে দেখব। এরপরে আসছি 2 নম্বর মোডাল, উড। উডের ব্যবহার। প্রথমে উডের যে আমরা একদম বেসিক ব্যবহারটা আমরা সবাই জানি, সেটা হলো উইলের পাস্ট টেন্স। অর্থাৎ উইলের পাস্ট টেন্স কখন? ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ভেতরে যদি, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে, ফিউচার ইনডেফিনাইট থাকে, তখন তার ইনডাইরেক্ট করার সময় আমরা উইলটাকে উড করি। যেমন এখানে বলেছে শি সেড দ্যাট শি উড কাম সুন, সে বলল যে সে শীঘ্রই আসবে। এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আছে। ডাইরেক্ট স্পিচে কি ছিল? ডাইরেক্ট স্পিচে ছিল শি সেড কমা আই উইল কাম সুন, এটা ছিল। আই উইলের জায়গায় শ্যালও থাকতে পারে, আই উইলের জায়গায় শ্যালও থাকতে পারে। তাহলে রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে আছে, সেড, সে এর পাস্ট টেন্স সেড। অতএব এইটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, তখন কিন্তু এই উইলটা হয়ে যাবে উড। তাই উড হচ্ছে বলা যায় উইলের পাস্ট টেন্স, এবং এটা সবচেয়ে মানে বেসিক একটা ব্যবহার উডের, এটা সবাই জানি আমরা। পরবর্তী যেগুলো রয়েছে, যেমন দুদাগে রয়েছে বিনম্র অনুরোধ বা আমন্ত্রণ। এই পয়েন্টটা কিন্তু আমাদের লাগবে রিটেন ইংলিশে নয়, এটা সবচেয়ে বেশি লাগবে স্পোকেন ইংলিশে। বিনম্র অনুরোধ, কাউকে যখন আমরা অনুরোধ করব, তার মধ্যে যেন পোলাইটনেস থাকে, সেই পোলাইটনেসটা আসবে এই উডের ব্যবহার দ্বারা। যেমন উড ইউ অ্যালাউ মি টু ইউজ ইউর বাইক, আমাকে কি আপনার বাইকটা ব্যবহার করতে অনুমতি দেবেন? এই যে অনুমতি চাইছে, কারোর জিনিস ব্যবহার করব, তাতে তো আমাদের পোলাইটনেস থাকবে, ঔদ্ধত্য থাকবে না, তবেই তো সে আমাকে সেই কাজটা করতে দেবে বা তার বাইকটা আমার ব্যবহার করতে দেখবে। তো সেই জন্যে উড দিয়ে কিন্তু আমরা এখানে পোলাইটনেস আনবো, উড ইউ অ্যালাউ মি টু ইউজ ইউর বাইক। সিমিলারলি আমন্ত্রণ জানাচ্ছি, কাউকে ইনভিটেশন দিচ্ছি, উড ইউ লাইক কফি, কাউকে আমরা কফি অফার করছি, উড ইউ লাইক কফি, আপনি কি কফি নেবেন? তো সেটা কিন্তু আমাদের পোলাইটলি সেই ইনভিটেশনটা করতে হবে, যাতে সেই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে। তো উড হচ্ছে সেই জায়গাটা আমাদের তৈরি করে দেবে। আচ্ছা, 3 দাগ বলছে অতীত যা পুনরাবৃত্তি হয়েছে। অতীতকালে কোনো কাজ বারবার ঘটতো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করব। যেমন হি উড ভিজিট আস হোয়েন উই ওয়ার ইন দিল্লি, সে, আমরা যখন দিল্লিতে ছিলাম, সে বা তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসতেন। তার মানে বারবারই আসতেন, একবার আসতেন না, বারবারই আসতেন। এই যে বারংবার কোনো কাজ ঘটছে, তার জন্য আমরা উড ব্যবহার করলাম। 4 দাগে বলছে অতীতের কোনো অনিয়মিত অভ্যাস। অতীতের কোনো অনিয়মিত অভ্যাস, অতীতকালে কোনো কাজ আমরা বারবার করতাম, অনেকটা এই পয়েন্টের মতোই, কিন্তু এটা একটা কি, সেই অভ্যাসটা বারবার করতাম কিন্তু কোনো নিয়ম মেনে করতাম না। অর্থাৎ পিরিয়ডিক্যালি আমরা সেইভাবে কোনো নির্দিষ্ট টাইম মেনটেন করে করতাম না, কিন্তু বারবার হতো। যদি আমরা নির্দিষ্ট টাইম মেনে করতাম, তাহলে কিন্তু উড না করে আমরা সে জায়গায় করতাম ইউজ টু। যদি নিয়ম মেনে হতো তাহলে করতাম ইউজ টু, না হলে করবো উড। যেমন আই উড গো আউট ফর এ ওয়াক বাই দ্য রিভার সাইড, আমি নদীর ধারে বেড়াতে যেতাম। তাহলে নদীর ধারে বেড়াতে যেতাম, মাঝে মাঝেই যেতাম। এ সপ্তাহে 2 দিন গেলাম, পরের সপ্তাহে 3 দিন গেলাম, বা এ সপ্তাহে সোমবারে গেলাম, পরের সপ্তাহে মঙ্গলবারে গেলাম, বা 2 দিন পরে গেলাম, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। কিন্তু রোজ যদি নদীর ধারে বেড়াতে যেতাম, বা প্রতি সোমবার বেড়াতে যাই, বা প্রতি রবিবার ছুটির দিনে বেড়াতে যাই, এক্ষেত্রে তখন আমরা করতাম কি, ইউজ টু। এক্ষেত্রে তখন আমরা করতাম ইউজ টু কখন, যখন নিয়মিত বোঝাবে,
যখন নিয়মিত বোঝাবে। আর অনিয়মিত হলে বারংবার কাজ যদি নিয়মিত হয় তাহলে ইউজ টু, আর বারংবার কাজ যদি অনিয়মিত হয় তাহলে উড। 5 নম্বর পয়েন্ট বলছে অপূর্ণ ইচ্ছা, অর্থাৎ মানুষের কিছু ইচ্ছা থাকে যেগুলো কাল্পনিক, ফিকটিশিয়াস বা ইমাজিনারি, সেইগুলো কিন্তু প্রকাশ করতে আমাদের উড লাগবে। যেমন উড আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম। পাখি হওয়া মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, এটা একটা কাল্পনিক ইচ্ছা বা ইমাজিনারি একটা উইশ। তো এখানে কিন্তু আমরা উড ব্যবহার করব। এখানে আরেকটা জিনিস দেখো, ওয়্যার করেছি, এখানে যখন কাল্পনিক ইচ্ছা হয় তখন আইয়ের পরে ওয়াজ বসে না, ওয়্যার বসে, এটাকে বলা হয় সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড। 6 নম্বর ভদ্রভাবে ইচ্ছা প্রকাশ, এটা ওই বিনম্র অনুরোধের মতোই, কোনো কিছু আমরা করতে চাইছি সেটাকে যখন আমরা এক্সপ্রেস করব কারোর কাছে, তখন আমাদেরকে খুব পোলাইটলি এক্সপ্রেস করতে হবে, এবং এটাকেও বলা যায় স্পোকেন ইংলিশ সে জন্য খুবই জরুরি। যেমন বলছে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট এর পরে ডট ডট দিয়েছি, মানে অন্য অনেক কিছু হতে পারে, যে আমি আপনাকে জানাতে চাই যে, আমরা চিঠি লেখার ক্ষেত্রে কোনো ড্রাফটিং করছি, করেসপন্ডেন্স করছি, বা কোনো ইমেল আমরা কম্পোজ করছি, সেক্ষেত্রে কিন্তু এইসবের ব্যবহার খুবই বাঞ্ছনীয়, এগুলো করা উচিত। আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই, তো এখানে উড ব্যবহার করা হয়েছে। তারপরে আসছি শ্যাল। শ্যালের ব্যবহার, শ্যাল ঠিক উইলের মতোই একই রকম প্রায় ব্যবহার। শ্যালের প্রথম যে প্রাথমিক যে ব্যবহারটা আমরা পাই সেটা হলো ভবিষ্যৎকাল বোঝাতে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সে, এবং সেটা শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ আই উই এর পরে বসবে শ্যাল। যেরকম আই শ্যাল ওয়াচ দ্য গেম অন টিভি, আমি টিভিতে খেলাটা দেখব, এটা ভবিষ্যৎকালের একটা উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু শ্যাল বসানো হয়েছে, শ্যাল হলো মোডাল। পরের 2 নম্বর পয়েন্ট বলছে নিশ্চয়তা বোঝাতে, অর্থাৎ ভবিষ্যৎকালের এই ব্যাপারটাকে যখন আমরা জোর দিয়ে বলবো, তখন কিন্তু সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমরা জানি সেকেন্ড আর থার্ড পার্সনে কি হয়, উইল বসে, তখন যেই নিশ্চয়তা বোঝাবে তখন সেটা ট্রান্সফার হয়ে যাবে শ্যাল। অর্থাৎ শ্যাল যখন সেকেন্ড আর থার্ড পার্সনের পরে বসবে তখন বুঝে নিতে হবে যে কর্তা জোর দিয়ে বলছে এটা। ইউ শ্যাল অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, তুমি আমার জন্মদিনের পার্টিতে অবশ্যই অ্যাটেন্ড করবে, অবশ্যই না বলে অ্যাটেন্ড করবেই, যোগ দেবেই। তাহলে ইউ শ্যাল, এই শ্যাল দিয়ে প্রকাশ পেল যে জোর দিয়ে বোঝানো হচ্ছে, যে জোর দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে, এমফাসাইজ করছে, যে বা বলা যায় ইনসিস্ট করছে যে আমার বার্থডে পার্টিতে জয়েন করতেই হবে। অর্থাৎ বসার কথা ছিল ইউ উইল বসার কথা ছিল, কিন্তু সেটা বসছে না, বসছে কি শ্যাল, এটা দিয়ে জোর দেওয়া হচ্ছে। 3 নম্বর পয়েন্ট বলছে অনুমতি চাওয়া। আমরা স্পোকেন ইংলিশে খুব ব্যবহার করে থাকি অনুমতি চাইতে, বিশেষত ছোট বাচ্চারা যখন স্কুলে পড়ে তখন এইটা দিয়ে তারা তাদের টিচারের কাছে, যখন অনগোয়িং ক্লাস যখন চলছে, তখন টিচারের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। আমরা তো সবাই জানি, শিখেছি, শ্যাল আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। শুধুমাত্র স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে যখন আমরা কোনো দরজা দিয়ে প্রবেশ করব এবং যখন দেখব ঘরের মধ্যে কেউ বসে আছেন, তার কাছে অনুমতি নিতে হবে যে আমি ঘরে ঢুকবো কিনা। তো এইটা দিয়ে বোঝাচ্ছে যে অনুমতি চাইছে, শ্যাল আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। এবারে আসছি শুড। ঠিক একইভাবে উইলের যেমন আমরা পাস্ট টেন্স করেছিলাম উড, তেমনি শ্যালের পাস্ট টেন্স হবে শুড। অর্থাৎ শ্যালের পাস্ট টেন্স হিসাবে আমরা শুডের ব্যবহার, এটা হচ্ছে ভেরি প্রাইমারি বা বেসিক একটা ব্যবহার। শি আস্কড মি হোয়াট টাইম শি শুড কাম, উদাহরণ দিলাম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোন সময়ে সে আসবে। এটা ইনডাইরেক্ট স্পিচ। এটাকে যদি ডাইরেক্ট স্পিচ করা হয় তাহলে বোঝা যাবে যে কি করে শুটটা হলো। ডাইরেক্ট স্পিচে ছিল শি সেড টু মি, কমা ডাবল ইনভার্ট কমার মধ্যে প্রশ্ন করা ছিল হোয়াট টাইম শ্যাল আই কাম, তারপর জিজ্ঞাসা চিহ্ন, ডাবল ইনভার্ট কমা, শেষ, হোয়াট টাইম শ্যাল আই কাম। তো তার থেকে যখন আমরা ইনডাইরেক্ট করলাম তখন করলাম শি আস্কড মি, কারণ যেহেতু প্রশ্ন তাই রিপোর্টিং ভার্ব হয়ে গেল আস্কড মি, হোয়াট টাইম শি শুড, শ্যালের জায়গা হয়ে গেল শুড। অর্থাৎ এখানে শ্যালের পাস্ট টেন্স হিসেবে এই ব্যবহারটা দেখানো হয়েছে। 2 নম্বরে বলেছে উপদেশ বা কর্তব্য, অর্থাৎ অ্যাডভাইস অর ডিউটি, দুটো প্রায় সমগোত্রীয়। যেমন কাউকে উপদেশ দিচ্ছি, ইউ শুড হেল্প দ্য পুয়ার, গরিবকে বা দরিদ্রদের সাহায্য করা উচিত অর্থে আমরা ব্যবহার করব শুড। এটার পরিবর্তে আমরা অট টুও ব্যবহার করতে পারি।
OUGHT, অট টু, ইউ অট টু হেল্প দ্য পুয়ার। আর পরের উদাহরণটা দিচ্ছি কর্তব্য, ডিউটি, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার পিতামাতাকে মান্য করা। এখানেও অট টু আমরা করতে পারি, অট টু মোডালকে আমরা আনতে পারি। অর্থাৎ যেখানে শুধুমাত্র শুডের অর্থ প্রকাশ করবে কর্তব্য, সেখানে আমরা কিন্তু শুড বা অট টু যে কোনো একটা ব্যবহার করতে পারি। 3 নম্বর এবং শেষ শুডের ব্যবহার, সেটা হলো ভদ্রভাবে ইচ্ছা প্রকাশ বা সৌজন্য। এ দুটোও প্রায় সমগোত্রীয়, যে কাউকে কোনো কিছু আমরা সাহায্য করব, সেটা সাহায্য করতে গেলেই সে নেবে এরকম কোনো ব্যাপার নেই। তো সাহায্য করতে যাওয়ার জন্যে সে তো অযাচিতভাবে যখন আমরা কাউকে সাহায্য করব, সে সাহায্য করতে বলছে না, তবু আমরা সাহায্য করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমরা শুড ব্যবহার করব। এই শুড কিন্তু শ্যালের পাস্ট টেন্স নয়, এই শুডও শ্যালের পাস্ট টেন্স নয়, শ্যালের পাস্ট টেন্সের ব্যবহার কিন্তু এগুলো সব প্রেজেন্ট অর্থবোধক, অর্থাৎ বর্তমানকাল। যেমন বলছে আই শুড লাইক টু অ্যাকম্পানি ইউ, আমি তোমার সাথে যেতে চাই, মানে আমি তোমার সঙ্গে যেতে চাই। অ্যাকম্পানি মানে সঙ্গ দেওয়া বা সঙ্গে যাওয়া। তো এখানে শুড ব্যবহার করছি, এখানে পোলাইটলি আমরা কাউকে সাহায্য করতে চাইছি। আচ্ছা, তারপরে বলছে সৌজন্য, শুড আই পুট এ লিটল মোর সুগার ইন ইয়োর টি, আমি কি আপনার চায়ে আরেকটু বেশি চিনি দেব? তো কারো চায়ে চিনি দেওয়াটা তাকে না জিজ্ঞাসা করে সেটা অভদ্রতার লক্ষণ, সেটা কখনোই কাম্য নয়। তো এইটা আমরা অবশ্যই শুডের ব্যবহারটা আমরা করব এখানে, এবং শুডের আশ্রয় নেব তাকে বলার জন্য, তাকে কনভে করার জন্য তার কাছে, যে তাকে আমরা এইভাবে তাকে সাহায্য করতে চাই। তো এই জন্য শুড ব্যবহার করা হয়েছে। এই দুটোই কিন্তু স্পোকেন ইংলিশের জন্য খুব জরুরি। আমরা পরের মোডালে আসছি, ক্যান কী কী কাজে ব্যবহৃত হয়, খুবই একটা গুরুত্বপূর্ণ মোডাল ভার্ব। ক্যানের প্রথম যে বেসিক যে ব্যবহার, সেটা হলো সামর্থ্য বা শক্তি বা দক্ষতা, কোনো কাজ করতে পারার সামর্থ্য, এবিলিটি টু ডু এনি ওয়ার্ক, এবিলিটি টু ডু এনি ওয়ার্ক অর স্কিল নিডেড টু ডু এনি ওয়ার্ক বা পাওয়ার, এইগুলো বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, উই ক্যান নট বাই হ্যাপিনেস, আমরা সুখ কিনতে পারি না। সুখ এমন একটা অনুভূতি যেটা পয়সা দিয়ে কেনা সম্ভব নয়, অর্থাৎ কিনতে পারার সামর্থ্য বা শক্তি বা দক্ষতা কোনোটাই আমাদের নেই। তো সেই অর্থে ব্যবহার করেছি। ক্যান নট শব্দটা কিন্তু একসঙ্গে বসবে। আমরা এটাকে কন্ট্রাক্টেড ফর্ম করতে পারি, কান্ট, CAN', কিন্তু যখন কন্ট্রাক্টেড ফর্ম করবো না, ক্যান নট বসাবো, তখন কিন্তু পাশাপাশি বসালে কিন্তু একসঙ্গে বসাতে হবে। অনেকে এই ভুলটা করে ক্যান আলাদা করে নট, এটা কিন্তু ভুল, বসাতে হবে একসাথে, ক্যান নট। 2 নম্বর পয়েন্ট বলছে অনুমতি চাওয়া বা দেওয়া, অর্থাৎ কারো কাছ থেকে অনুমতি চাওয়া বা কাউকে অনুমতি দেওয়া, দুটোর ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে পারি। যেমন ক্যান আই প্লে নাও ফাদার, বাবা আমি কি এখন খেলতে পারি, এখানে বসানো হয়েছে ক্যান, এটা কিন্তু অনুমতি চাইছে। আবার এটা অনুমতি দিচ্ছে, ইউ ক্যান টেক ইট, তুমি এটা নিতে পারো, এটা অনুমতি দেওয়া, এটা চাওয়া। 3 নম্বর পয়েন্ট বলছে বিশ্বাস করা অসম্ভব, সন্দেহ জাগা, অর্থাৎ কোনো জিনিস সত্যি হতে পারে না, এই যে একটা অবিশ্বাসের একটা ব্যাপার, সেইটা প্রকাশ করতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। উদাহরণে দিয়েছি ক্যান ইট বি ট্রু, এটা কি সত্যি হতে পারে, অর্থাৎ সত্যি না হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ মনে আমাদের সন্দেহ জাগছে, তাই জন্য আমরা ক্যান ব্যবহার করেছি। 4 নম্বর পয়েন্ট বলছে সাহায্য করার ইচ্ছা প্রকাশ, কাউকে সাহায্য করব, ওই একই রকম, কাউকে সাহায্য করতে গেলে পোলাইটলি আমাদের বলতে হবে, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। ক্যান আই হোল্ড দ্য আমব্রেলা ফর ইউ, আমি কি আপনার জন্য ছাতাটা ধরতে পারি, সেক্ষেত্রে আমরা পোলাইটলি ইচ্ছা প্রকাশ করছি ক্যান দিয়ে। এবার আসি পরামর্শ বা উপদেশ। পরামর্শ মিন্স সাজেশন, আর উপদেশ হচ্ছে অ্যাডভাইস। তো এখানে বলছে উই ক্যান গো টু পুরী দিস উইন্টার, ক্যান ব্যবহার করেছি, অর্থাৎ এই শীতে আমরা পুরী বেড়াতে যেতে পারি, অর্থাৎ বন্ধুরা মিলে হয়তো আলোচনা হচ্ছে কোথায় যেতে পারি আমরা, কোনো একটা যাওয়ার জায়গা প্ল্যান হচ্ছে, সেই জায়গাটা ঠিক করেছে, কোনো একজন বলল যে সাজেশন দিল যে আমরা পুরী যেতে পারি। এখানে কিন্তু সামর্থ্য নয়, এটা কিন্তু একটা সাজেশন বা উপদেশ বোঝাচ্ছে। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট বলছে পারফেক্ট ইনফিনিটিভ বা একটা ভার্ব ফর্ম যেখানে হ্যাভ বসে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তার আগে ক্যান বসানো যায়। যেমন হি ক্যান হ্যাভ গন টু মার্কেট, তিনি মার্কেটে গিয়ে থাকতে পারেন, এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে, এটা দিয়ে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। এই ক্যান হ্যাভ গন মানে গিয়ে থাকতে পারেন,
আবার নাও যেতে পারেন। এটা একটা আমরা অ্যান্টিসিপেশন, মানে আমরা একটা অনুমান করছি। তো এক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভের আগে আমরা কিন্তু বসাতে পারি ক্যান। পরের পয়েন্টে আসছি, কুড। কুডে বলছে, কুডের একদম প্রথম ব্যবহারে রয়েছে ক্যানের পাস্ট টেন্স। ঠিক যেভাবে উইলের পাস্ট টেন্স উড, শ্যালের পাস্ট টেন্স শুড, তেমনি ক্যানের পাস্ট টেন্স কুড। ওই একই, ডাইরেক্ট স্পিচে যদি ক্যান থাকে এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা ক্যানের জায়গায় কুড করব। যেরকম বলছে, শি সেড দ্যাট শি কুড ডান্স। সে বলল যে সে নাচতে পারত। তো এখানে এটাকে যদি ডাইরেক্ট করি তাহলে হবে শি সেড কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আই ক্যান ডান্স ফুল স্টপ ডাবল ইনভার্টেড কমা শেষ। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে এটা আসবে এবং সেখানে ক্যানের পাস্ট টেন্স হিসেবে কুড ব্যবহৃত হবে। 2 নম্বর পয়েন্ট বলছে সম্ভাবনা বা সন্দেহ। সম্ভাবনা বা সন্দেহ বোঝাতে, যেমন সম্ভাবনা, হি কুড বি ইন বেড নাও। সে হয়তো এখনও ঘুমোচ্ছে, অর্থাৎ নাও ঘুমোতে পারে বা বিছানায় নাও থাকতে পারে। এটা একটা সম্ভাবনা প্রকাশ করছে, সেই জন্য কুড ব্যবহার করেছে। কুড দিয়ে আমরা সম্ভাবনা প্রকাশ করতে পারি প্রেজেন্ট টেন্সেই। তারপরে সন্দেহের ক্ষেত্রে, হার স্টেটমেন্ট কুড বি ফলস। তার বক্তব্য মিথ্যা হতে পারে। তো এখানে আমরা কুড ব্যবহার করেছি। আচ্ছা, বিনম্র অনুরোধ করতে আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের মোডাল অক্সিলারিতে বিনম্র অনুরোধ এই পয়েন্টটা কিন্তু থাকছেই। এখানেও আছে, কুড আই আস্ক ইউ টু স্পিক স্লোলি। আমরা কথ্য ইংরেজি বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। হয়তো কেউ তোমার সামনে খুব জোরে জোরে কথা বলছে, তাকে আস্তে কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে, তো সেটা এইভাবে বলা যেতে পারে যে আমি আপনাকে আস্তে কথা বলতে পারি। তো কুড ব্যবহার করা হয়েছে। লাস্টে ক্যানের মতোই এখানেও পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি কুড। ক্যানে যেরকম ব্যবহার করেছিলাম, কুডের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। যেমন আই কুড হ্যাভ পাসড দ্য এক্সাম। ক্যানের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান বোঝাতে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব অতীত বোঝাতে। যেমন আই কুড হ্যাভ পাসড দ্য এক্সাম, কুড হ্যাভ। এইখানে এই যে বলা হয়েছে পারফেক্ট ইনফিনিটিভ মানে কি, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, সেই হলো হ্যাভ আর পাসের পাস্ট পার্টিসিপল পাস্ট। তার আগে আমাদের কুড এই মডেলটা বসেছে। এর অর্থ কি, কুড হ্যাভ পাস্ট, এর অর্থ হচ্ছে পাস করে যেতাম কিন্তু যাইনি, মানে পাস করতে পারেনি। অর্থাৎ আই হ্যাভ দ্য এবিলিটি টু পাস দ্য এক্সাম বাট আই কুড নট। এটা কিন্তু অতীত সূচক। এরপরে আসছি মে এই মডেলটা যে বেসিক ব্যবহার বা সর্বপ্রথম যে ব্যবহারটা আমাদের মাথায় আসে সেটা হলো সম্ভাবনা, পসিবিলিটি মানে কি, সম্ভাবনা প্রকাশ করতে কিন্তু সবচেয়ে বেশি মে ব্যবহৃত হয়। যেরকম ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, বৃষ্টি নাও হতে পারে বা নাও হতে পারে। তো সম্ভাবনা বোঝাবে, কোনো কিছু নিশ্চয়তা নয়, তাহলে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। অনুমতি দিতে, পরের পয়েন্ট, অনুমতি দিতে বা চাইতে। আমরা যেমন ক্যানের ক্ষেত্রে অনুমতি দেওয়া এবং চাওয়া করেছিলাম, মেয়ের ক্ষেত্রেও আমরা করতে পারি একই রকমভাবে। এই যেমন এটা অনুমতি দেওয়া, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, এটা অনুমতি দেওয়া। আবার অনুমতি চাওয়া, মে আই কাম ইন, আমি কি আসতে পারি ভেতরে, তো এটা হচ্ছে অনুমতি চাওয়া, জিজ্ঞাসা চিহ্ন হবে একটি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই মে। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছামূলক বাক্য। আমরা কারোর জন্য প্রার্থনা করতে বা কাউকে আশীর্বাদ করতে বা কাউকে অভিশাপ দিতেও যে বাক্যগুলো ব্যবহার করি সেগুলো শুরুতেই কিন্তু মে থাকে। যেমন মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বাঁচো, তুমি দীর্ঘজীবী হও, এটা কিন্তু একটা আশীর্বাদ। ঠিক সে তেমনই অভিশাপ বা প্রার্থনার ক্ষেত্রেও মে দিয়ে শুরু করা হয়। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট বলছে উদ্দেশ্য বোঝাতে, অর্থাৎ কোনো কাজ আমরা করি, কেন করি, কী জন্যে সে কাজটা করি বা কাজটা করার অবজেক্টিভ বা উদ্দেশ্য কী, সেটা বোঝাতে কিন্তু আমরা মে ব্যবহার করব। যেমন এখানে বলা হচ্ছে উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। এখানে কিন্তু আমাদের খাওয়ার যে উদ্দেশ্য, এই খাওয়া, এই ভার্বের উদ্দেশ্যটা কি, বাঁচা। এখানে মে ব্যবহার করা হয় উদ্দেশ্য বোঝাতে। এটা অ্যাডভার্ব ক্লজ, এটা কিন্তু সো দ্যাট, এই যে সো দ্যাট উই মে লিভ, এই অংশটা কিন্তু বলা হয় কিন্তু অ্যাডভার্ব ক্লজ।
অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, এটাকে বলা হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। তাহলে আমরা এটাও মাথায় রাখবো যে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাসের ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। পরামর্শ, পরের পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, পরামর্শ বা উপদেশ। একইভাবে আমরা ক্যানের ক্ষেত্রেও দেখেছি, আমরা শুডের শ্যালের ক্ষেত্রেও দেখেছি, শুডের ক্ষেত্রেও দেখেছি। তো পরামর্শ বা উপদেশ দিতে কিন্তু আমাদের ব্যবহৃত হয় মেও ব্যবহৃত হয়। যেমন বলছে ইউ মে মিট মাই ফাদার অন এ হলিডে কমা ইফ ইউ লাইক, তুমি আমার বাবার সঙ্গে ছুটির দিন দেখা করতে পারো যদি চাও, ইফ ইউ লাইক মানে যদি চাও। তাহলে আমরা এখানে মে ব্যবহার করেছি উপদেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি যে তুমি চাইলে আমার বাবার সাথে ছুটির দিন দেখা করতে পারো। 6 নম্বর পয়েন্ট বলছে পারফেক্ট ইনফিনিটিভ। ক্যানের ক্ষেত্রে যেমনভাবে করলাম, কুডের ক্ষেত্রে করলাম, ঠিক তেমনভাবে পারফেক্ট ইনফিনিটিভ মেয়ের ক্ষেত্রেও হয়। যেমন বলছে ইউ মে হ্যাভ আস্কড হিম টু কাম, ইউ মে হ্যাভ আস্কড হিম টু কাম, তুমি তাকে আসতে বলে দিতে পারতে, আসতে বলে দিতে পারতে বা আসার জন্য বলতে পারতে। তো মে হ্যাভ আস্কড মানে কি, এখানে আস্ক মানে কিন্তু জিজ্ঞাসা করা না, বলা কাউকে, ঠিক আছে। তো এখানে এটার অর্থ হচ্ছে বলে থাকতে পারতে, অর্থাৎ বলেনি কিন্তু তাকে বলছে যে তুমি এটা বলে থাকতে পারতে। পরবর্তী মডেলটি হলো মাইট। মাইট ঠিক যেভাবে ক্যানের পাস্ট টেন্স কুড, উইলের পাস্ট টেন্স উড, শ্যালের পাস্ট টেন্স শুড, এখানেও মেয়ের পাস্ট টেন্স হলো মাইট। তাহলে প্রাইমারি ইউজেসটা হলো মেয়ের পাস্ট টেন্স। যেমন হি সেড দ্যাট হি মাইট কাম, মাইটটা হলো আমাদের মোডাল। এখানে এটা ইনডাইরেক্ট ন্যারেশনে করা হয়েছে, ডাইরেক্ট ন্যারেশনে ছিল হি সেড কমা আই মে কাম, তারই ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় মেয়ের পাস্ট টেন্স করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর পয়েন্টে বলছে সম্ভাবনা বোঝাতে। যেমনভাবে মে দিয়ে সম্ভাবনা বোঝায়, মাইট দিয়েও অতীতের সম্ভাবনা বা বর্তমানের সম্ভাবনা বোঝানো যায়। এটা এখানে আমরা বর্তমানের সম্ভাবনা বুঝিয়েছি। হি মাইট বি ইন দ্য রুম, সে হয়তো তার ঘরে আছে, এটা দিয়ে আমরা সম্ভাবনা প্রকাশ করলাম। এবারে করছি 3 নম্বর, পরামর্শ, প্রস্তাব বা উপদেশ। পরামর্শ, প্রস্তাব অর্থাৎ কোনো সাজেশন বা কোনো প্রপোজাল বা কোনো অ্যাডভাইস। যেমন এখানে বলেছে ইউ মাইট কনসাল্ট এ ডক্টর, তোমার একজন ডাক্তারকে কনসাল্ট করা উচিত বা করতে পারো, ঠিক আছে, সম্ভাবনা এটা হচ্ছে একটা উপদেশ। আচ্ছা, পারফেক্ট ইনফিনিটিভ করা যায় ঠিক যেভাবে মেয়ের ক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভে মেয়ে ব্যবহার করলাম, মাইটের ক্ষেত্রেও কিন্তু আমরা পারফেক্ট ইনফিনিটিভ করতে পারি। যেমন বলছি ইউ মাইট হ্যাভ বিন ইনজিওর্ড ইফ দ্য ড্রাইভার ওয়ার কেয়ারলেস, তুমি, এইটা হলো পারফেক্ট ইনফিনিটিভ, হ্যাভ বিন ইনজিওর্ড, এর আগে বসেছে মাইট, এবং এর অর্থ কি হলো, ইউ মাইট হ্যাভ বিন ইনজিওর্ড মানে তুমি আহত হয়ে থাকতে পারতে, অর্থাৎ আহত হওনি, এখন হয়ে থাকতে পারতে। ড্রাইভার ওয়্যার কেন করেছি, এটা একটা ইমাজিনেশন করা হয়েছে, সেই জন্য এটা সাবজাংটিভ মুডে ড্রাইভারের পরে ওয়াজ না করে ওয়্যার করা হয়েছে। এটার মানে হচ্ছে তাহলে কি, আহত হয়ে থাকতে পারতে, আহত হওনি কিন্তু আহত হওয়ার সম্ভাবনা ছিল। এবারে আসছি মাস্ট। মাস্ট কি প্রাইমারিলি কী জন্য ব্যবহৃত হয়, মাস্ট ব্যবহৃত হয় অবশ্য কর্তব্য বা বাধ্যতা এটা প্রকাশ করতে। এটাই হলো মাস্টের মেন ইউজ, যে অবশ্য কর্তব্য বা বাধ্যতা, কোনো ব্যাপারে আমরা বাধ্য বা সেই কাজটা আমাদের অবশ্যই করতে হবে। যেরকম ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তোমার অবশ্যই সত্য কথা বলবে, তুমি অবশ্যই সত্য কথা বলবে, তুমি বা তোমরা অবশ্যই সত্য কথা বলবে, এটা কিন্তু অবশ্য কর্তব্য বোঝাচ্ছে। পরেরটা বোঝাচ্ছে বাধ্যতা, রেসিডেন্টস মাস্ট পে ট্যাক্স, অধিবাসীদের অবশ্যই ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আর 2 নম্বর 2 দাগে রয়েছে, 1 দাগ হলো 2 দাগে বলছে নিশ্চয়তা বা দৃঢ় সংকল্প বোঝাতে। নিশ্চয়তা, উই মাস্ট ডাই ওয়ান ডে, একদিন আমরা সবাই মারা যাব, এটা কিন্তু নিশ্চয়তা বোঝাচ্ছে, অর্থাৎ এই কাজটা হবেই, এই কাজটা ঘটবেই, অবশ্যম্ভাবী একটা কাজ। আর পরেরটা বলছে দৃঢ় সংকল্প, আই মাস্ট টক টু হিজ ফাদার, আমি তার বাবার সঙ্গে কথা বলবই, আমি তার বাবার সঙ্গে কথা বলবো, মানে বলবই, অবশ্যই বোঝাচ্ছে। তো এটা দৃঢ় সংকল্প বোঝাচ্ছে। এবারে আমরা আলোচনা করব অট টু এই মোডালটা নিয়ে।
অট টু আমি শুট করানোর সময় শুট যখন আমরা আলোচনা করলাম তখন বলেছিলাম যে শুটের যে অর্থে কর্তব্য বোঝায়, শুটের যে অর্থে কর্তব্য বা ডিউটি, কর্তব্য বা ডিউটি ডিউটি বোঝায়, সেক্ষেত্রে শুড না ব্যবহার করে আমরা অট টুও করতে পারি, অর্থাৎ শুডও ব্যবহার করতে পারি বা অট টু করতে পারি। যেমন ইউ অট টু স্পিক দ্য ট্রুথ, তোমার উচিত সত্য কথা বলা। এক্ষেত্রে আমরা অট টুর জায়গায় কিন্তু শুডও ব্যবহার করতে পারি, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তার জায়গায় আমরা শুড না করে অট টুও করতে পারি। অর্থাৎ অট টু আর শুড একই জিনিস। কোন ক্ষেত্রে? শুডের অনেক ধরনের ব্যবহার আছে, শুডের ব্যবহার শুধু কর্তব্য অর্থে বোঝায় না, শুডের অনেক ব্যবহার আছে। শুধুমাত্র শুডের ব্যবহার যখন কর্তব্য বোঝাবে সেক্ষেত্রে আমরা শুড বা অট টু যে কোনো একটা ব্যবহার করতে পারি। 2 নম্বর হচ্ছে কি উপদেশ, উপদেশ অর্থাৎ অ্যাডভাইস। যেমন ইউ অট টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। এটা কিন্তু ডিউটি ঠিক না, এটা উপদেশ দিচ্ছে একজন আরেকজনকে যে সেখানে কোনো একটা জায়গায় যাওয়ার ব্যাপারে। তো এখানে আমরা অট টু ব্যবহার করেছি। এর পরের মডেলে আসছি হ্যাভ টু। হ্যাভ টু অর্থাৎ আমরা হ্যাভ টুকে মাস্টের পরিবর্তেও ব্যবহার করতে পারি। মাস্টে যেমন বাধ্যবাধকতা বোঝায়, হ্যাভ টুর ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে বাধ্যবাধকতাই, শুধুমাত্র বাধ্যবাধকতার জন্য হ্যাভ টু। যেমন বলা হয়েছে বাধ্যতা প্রকাশ করতে, আই হ্যাভ টু গো হোম নাও, আমাকে এখন বাড়িতে যেতে হবে। হ্যাভ টু মানে করতে হবে। তো হ্যাভ টু হলো মোডাল, হ্যাভ টুর পরে মূল ভার্ব রয়েছে গো। এখন মাথায় রাখতে হবে যে হ্যাভ টু এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তখন হয়ে যাবে কিন্তু হ্যাজ টু সিঙ্গুলার নাম্বার। এটাকেই যদি আমরা লিখি শি দিয়ে বা হি দিয়ে, তখন হয়ে যাবে হি বা শি হ্যাজ টু গো হোম নাও। যেভাবে হ্যাভ ও হ্যাজ পার্সন অনুসারে যেভাবে পাল্টায় তখন সেই নিয়মটাই করতে হবে। এখানে মোডাল হচ্ছে হ্যাজ টু, মূল ভার্ব গো। আর একটা ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করা হয়, সেটা হলো উপদেশ, অ্যাডভাইস। যেমন এখানে বলছে ইউ হ্যাভ টু পে আ লিটল অ্যাটেনশন টু ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি তোমাকে আরেকটু লক্ষ্য দিতে হবে, দিতে হবে। এই হ্যাভ টু হচ্ছে মোডাল, পে হচ্ছে মূল ভার্ব। আমরা এবারে আলোচনা করব, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম মোডাল ভার্বস, এখন আমরা আলোচনা করতে চলেছি সেমি মোডাল, অর্থাৎ যে মোডালগুলো, যেমন প্রথমে শুরুতে বলেছিলাম আমি যে নিড, ডেয়ার এবং ইউজ টু, এই তিনটে মোডালকে বলা হয় সেমি মোডাল। কেন? কারণ এরা মোডাল ভার্ব হিসেবে কোনো মেন ভার্বের আগে বসে তাকে তার অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আবার নিজেরাই একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। তাই দুটো কাজ করে বলেই একে সেমি মোডাল বা অর্ধ মোডাল বলা হয়, অর্ধ মোডাল। তো আমরা প্রথম যে সেমি মোডালটা আলোচনা করব সেটা হলো নিড। নিড মানে কি? নিড কথার অর্থ হচ্ছে প্রয়োজন। এর ব্যবহার প্রথমে আমরা দেখাচ্ছি অ্যাজ অক্সিলিয়ারি ভার্ব। এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এর ব্যবহার, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। কি বলছে? নিড আই গো উইথ ইউ, তোমার সঙ্গে কি আমার যাওয়ার প্রয়োজন আছে? তো নিডটা হচ্ছে মোডাল, কারণ মূল ভার্ব হচ্ছে গো, এইটা হচ্ছে মেন ভার্ব এবং একে সাহায্য করছে এটা, তাই এটা হলো মোডাল ভার্ব। পরেরটা উদাহরণ দিয়েছি নেগেটিভ অর্থে, ইউ নিড নট হেল্প মি, আমাকে সাহায্য করা তোমার প্রয়োজন নেই। এখানে নিড নট, নিডন্ট, কন্ট্রাক্টেড, এটা কন্ট্রাক্টেড ফর্ম করেছি, তাই এন অ্যাপোস্ট্রফি টি করেছি, এটাকে নিড নট এনওটি করা যায়। মূল ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে হেল্প, একে সাহায্য করছে নিড নট, এইটা হলো মোডাল। 2 নম্বরে আমরা দেখাচ্ছি প্রিন্সিপাল ভার্ব হিসেবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব না। এখানে নিড নিজেই একটা ভার্ব, মেন ভার্ব। যেমন বলছে হি নিডস মাই হেল্প, আমার সাহায্যের প্রয়োজন, তার আমার সাহায্যের প্রয়োজন। নিডস হচ্ছে এখানে কিন্তু মেন ভার্ব বা বলা যায় প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? নিড হচ্ছে এমভি, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু এ অন্য কোনো ভার্বকে সাহায্য করেনি, নিজেই একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওই জন্যই এগুলোকে বলা হচ্ছে সেমি মোডাল, অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার হয়।
পরবর্তী যে সেমি মোডালটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডেয়ার। ডেয়ার মানে কি? সাহস করা। ডেয়ার শব্দের অর্থ সাহসিকতা দেখানো। তাহলে সাহস করা বা সাহস আছে এই অর্থে আমরা ব্যবহার করব ডেয়ার। কখন? প্রিন্সিপাল এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করব। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করছি। বলছি হাউ ডেয়ার ইউ সে দ্যাট। স্পোকেন ইংলিশে আমরা এটা বলেই থাকি, কারোর কোনো সাহস করে কোনো কাজ করার কারণে তাকে আমরা মানে তিরস্কার করা, রেপ্রিম্যান্ড করতে আমরা এটা ব্যবহার করেছি। হাউ ডেয়ার ইউ সে দ্যাট মানে কি? তোমার সাহস হয় কি করে এই কথা বলতে। তো এই ডেয়ার এইটা মোডাল, কারণ এটা সে ভার্বকে, মেন ভার্ব, একে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে। তাই এখানে এর ভূমিকাটা হলো অ্যাজ এ মোডাল অক্সিলিয়ারি। আবার দুটাকে আমরা দেখাচ্ছি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হচ্ছে। বলছে শি ডেয়ার্ড টু সুইম অ্যাক্রস দ্য রিভার। সে সাহস করেছিল, এটা মেন ভার্ব। সে সাহস করেছিল। টু সুইমটা এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, এনএফভি। এইটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা মেন ভার্ব এবং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাই এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। শি ডেয়ার্ড টু সুইম অ্যাক্রস দ্য রিভার। সে সাহস করেছিল নদীটা সাঁতরে পেরোতে, নদীটা সাঁতরে পেরোতে সে সাহস করেছিল। তো এখানে ডেয়ার কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটাই হচ্ছে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব, আর টু সুইমটা নন ফাইনাইট ভার্ব। আমরা আজকের ভিডিওর একদম শেষ যে মোডালটা নিয়ে আলোচনা করব, সেমি মোডাল, সেটা হলো ইউজ টু। ইউজ টু খুবই একটা ইন্টারেস্টিং মোডাল, কারণ এর ব্যবহারও খুব মানে জটিল বলা যায়। কেন? আমাদের বুঝতে হবে, প্রথমে আমরা আলোচনা করছি যে এটাকে অক্সিলারি ভার্ব অর্থাৎ মোডাল অক্সিলারি হিসেবে কিভাবে ব্যবহার করব। এর একটাই ব্যবহার রয়েছে মোডাল অক্সিলারি হিসেবে, সেটা হলো অতীতের অভ্যাস যা বর্তমানে নেই। অতীতের অভ্যাস যা বর্তমানে নেই। এবং আরেকটা ব্যাপার, অতীতের এই অভ্যাসটা কিন্তু নিয়মিত, নিয়মিত তার মানে নিয়মিত, ঠিক একটা সিমিলার টাইম ইন্টারভ্যালে সেই কাজটা হতো। যেমন বলছে আই ইউজ টু গো ফর আ ওয়াক এভরিডে ইন দ্য আফটারনুন। প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি হাঁটতে যেতাম। এখন এই কাজটা কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় হতো, এভরিডে ইন দ্য আফটারনুন, প্রতিদিন। এমন নয় যে একদিন বাদ দিতাম, দুদিন যেতাম, 3 দিন যেতাম না, আবার যেতাম তারপরের দিন, এরকম নয়। তো যেসব কাজ এরকম নিয়মিত অতীতে হতো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব ইউজ টু। আর যদি অতীতে বারবার হতো কিন্তু নিয়ম মেনে হতো না, মাঝে মাঝে ইন্টারমিটেন্টলি হতো, ইন্টারমিটেন্টলি হওয়া মানে মাঝে মাঝে থেমে থেমে রেস্ট দিয়ে হওয়া, সেক্ষেত্রে কিন্তু ইউজ টু ব্যবহার না করে আমরা ব্যবহার করব উড, WOULD, উড, যে মোডালটা আমরা আগে শিখলাম। তো এখানে ইউজ টু হচ্ছে মোডাল ভার্ব, কারণ এটা গো এই মেন ভার্বকে সাহায্য করছে, তাই ইউজ টু হচ্ছে এখানে মোডাল। এবং এটা অতীত সংক্রান্ত, এইটা মাথায় রাখতে হবে, যেটা অতীতের অভ্যাস, অতীতের নিয়মিত অভ্যাস। অনিয়মিত অভ্যাস যদি হতো তাহলে হতো উড, উড ফর অনিয়মিত অভ্যাস, অনিয়মিত অতীত অভ্যাস, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব উড। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা কি বলছি? বলছি প্রিন্সিপাল ভার্ব হিসেবে। এতক্ষণ আমরা করলাম অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এবারে আমরা করব প্রিন্সিপাল ভার্ব হিসেবে। প্রিন্সিপাল ভার্ব হিসেবে কি করছি? এবার এটা একটুখানি পাল্টে যাবে। এটা ছিল অতীতের ব্যাপার, প্রিন্সিপাল ভার্ব যেই হবে সেটা বর্তমানের ব্যাপার হবে। বর্তমান, বর্তমান অভ্যাস, বা সবচেয়ে বলা ভালো অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া, এটা বর্তমান সূচক। প্রিন্সিপাল এলেই ওটা বর্তমান সূচক হয়ে যায়, ঠিক আছে? আর এটা অতীত সূচক। বলছে আই এম নট ইউজ টু সাচ হার্ড ওয়ার্ক। বলছে আমি এরকম কঠোর পরিশ্রমে অভ্যস্ত নই। এখানে ইউজ টু কথার অর্থ কি? অভ্যস্ত, অভ্যস্ত। এখানে কিন্তু ইউজ টু মানে ঠিক অভ্যস্ত নয়, এটার মানে কিন্তু সরাসরি অভ্যস্ত, এবং এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে।
তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। এতক্ষণ ধরে আলোচনা করলাম মোডাল এবং সেমি মোডাল। আশা করি ভিডিওটা উপকারে আসবে তোমাদের স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন ইংলিশের জন্য। এবং ফাংশনাল গ্রামারের ক্ষেত্রেও মোডাল জানাটা খুবই জরুরি। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।